আমি রবি ঠাকুরের দুটো লাইন দিয়ে শুরু করতে চাই। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অপরিচিত জীব অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। আমরা এই মানে নিজেদেরকে ধন্য বলে মনে করি যে আমরা এই ভারতবর্ষে জন্মেছি, এই যার বৈচিত্র্যের কোনো শেষ নেই। আমরা চাই উদ্ভিদ, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা প্রাণী হতে পারে, মাশরুম হতে পারে, বা জীবজন্তু হতে পারে। যত আমরা দেখি, যত আমরা যাই, যত আমরা সার্ভে করি, আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি এবং তত উপলব্ধি করি যে আমাদের ভারত কত ডাইভার্স, কত বৈচিত্র্যময়, আর আমরা কত সামান্য জানি তার। তো গত 25 বছর ধরে ওয়াইল্ড মাশরুমের সঙ্গে কাজ করতে করতে প্রতি বছরের মতো আমরা এবছরও একটা এক্সপ্লোরেশন ট্যুরে গিয়েছিলাম উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা। তার মধ্যে মেনলি আমরা 3টে ডিস্ট্রিক্টকে কভার করেছিলাম। একটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, একটা হচ্ছে চামোলি, আর একটা হচ্ছে বাগেশ্বর। তো এই 3টে ডিস্ট্রিক্টে আমরা প্রায় 3 সপ্তাহ মানে এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ ওয়েতে ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, টেম্পারেট এবং অ্যালপাইন ফরেস্ট, কখনো কনিপেরাস, কখনো ব্রড লিফ, কখনো আবার মিক্সড আমরা সার্ভে করেছি। কিসের খোঁজে? না, ওয়াইল্ড মাশরুমের খোঁজে। কেনই বা মাশরুমকে দেখব? আমরা আজ এই যে হিমালয়তে হাজার হাজার গাছ দেখি, হাজার হাজার কনিফেরাস ট্রি দেখি, এই যে এত লক্ষ লক্ষ পাইনের সমাহার, কেন? আজ যদি কেন না এই গাছেদের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তারা হচ্ছে এই মাশরুম, যাদেরকে সহজভাবে বলা যায় একটু মাইক্রোরাইজাল মাশরুম। এই যে প্রতিটা গাছ, প্রতিটা বড় গাছ দেখছেন আপনারা, তো এই যে গাছের যে রুট, এই রুটের সঙ্গে মাশরুমের যে হাইফি, তার একটা যোগাযোগ স্থাপন হয় এবং এর মাধ্যমে মাশরুম জল এবং মিনারেল গাছকে পেতে সাহায্য করে, আবার পরিবর্তে গাছের থেকে খাবার গ্রহণ করে। এই একটা সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে মাশরুম এবং গাছেরা পাশাপাশি অবস্থান করে এন্টায়ার হিমালয়তে এবং আরো বেশ কিছু জায়গায়। তো যদি এই মাশরুমগুলোকে আমরা কনজার্ভ করতে না পারি, যদি আমরা এদের ডাইভার্সিটি সম্বন্ধে না জানতে পারি, এদের কনজারভেশন সম্বন্ধে যদি আমরা না জানতে পারি এবং যদি কনজারভেশন নিয়ে আমরা কাজ না করি বা যদি চিন্তা ভাবনা আমাদের না থাকে, তাহলে অচিরেই এই মাশরুমগুলো বিলুপ্ত হবে এবং একটা বিরাট বড় ক্ষতি এই জন্য হয়ে যাবে যে এই মাশরুমগুলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই যে কনিফেরাস ট্রি, এই যে ব্রড লিফ ট্রি, কারা, ওক, দেওদার, পাইন, এরাও সব ডিস্ট্রয় হয়ে যাবে। তো আমরা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আমি প্রায় গত 25 বছর ধরে এই সার্ভে, কালেকশন, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ডকুমেন্টেশন
এবং ডিসকভারি অফ ওয়াইল্ড মাশরুম এর সঙ্গে জড়িয়ে আছি আমি এবং আমার টিম। আমরা এবছরে যখন আগেই বলেছি যে আমরা 3টে ডিস্ট্রিক্ট উত্তরাখণ্ডে সার্ভে করতে গেছিলাম, আমরা বেশ কিছু জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে থেকে প্রায় সপ্তাহের পর সপ্তাহ থেকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং মাশরুম কালেক্ট করতে পেরেছিলাম এবং পরবর্তীকালে এবং সেগুলো আমরা ফিল্ডেই যথারীতি ওয়ার্কআউট কমপ্লিট করে বাড়ি ফিরে এসে অনেক কাজ, কারণ তাদের এক নম্বরে মাইক্রোস্কোপে বসে তাদের ক্যারেক্টারাইজ করা এবং প্রতিটা স্ট্রাকচার দেখা, ডে টু ডে আমাদের সেকশন কেটে এগুলো দেখতে হয়। তার সঙ্গে পাশাপাশি এদের থেকে জিন এক্সট্রাক্ট করে এদের মলিকুলার ফাইলোজেনেটিক স্টাডিও আমাদের করতে হয়। যখন আমরা ম্যাক্রো মরফোলজিক্যাল স্টাডি সঙ্গে মাইক্রো মরফোলজিক্যাল স্টাডি এবং মলিকুলার ফাইলোজেনেটিক স্টাডিকে একসঙ্গে যোগ করি, যখন এই কম্বাইন্ড অ্যাপ্রোচ দিয়ে আমরা স্টাডি করি, তখন আমরা জানতে পারি যে এই এক একটা মাশরুমের আইডেন্টিটি এবং তাদের কি পজিশন, তাদের ট্যাক্সোনমিক্যাল পজিশন কি, তারা কোন গ্রুপে যাবে, তাদের প্রকৃত নাম কি হবে, সেগুলো আমরা তখনই স্থির করি। তো যাই হোক, এই ধরনের কাজ করতে করতে আমাদের যখন আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি এবং মলিকুলার ট্যাক্সোনমি অ্যাপ্লাই করে আমরা জানতে পারি যে আমাদের কালেকশনে এবছর 5টা নিউ স্পিসিস পাওয়া গেছে, যেটা নাকি নিউ টু সায়েন্স। তো আমরা সেই কাজগুলো করতে আমাদের প্রায় 3.5-4 মাস মতো লেগেছিল এবং কাজ করার পরে আমরা যখন দেখলাম যে এই ধরনের একটা রিপোর্ট, যেটা নাকি মানে ইন্ডিয়ার মাশরুম ওয়েলথকে রিভিল করবে এবং to uncover the mushroom wealth of India, especially or you can say wild mushrooms of India. তো আমরা তখন আর দেরি না করে আমরা এটার উপর একটা পেপার লিখে ফেলি, যথারীতি একটা রিসার্চ আর্টিকেল। তো লেখার পরে আমরা আমাদের টার্গেট ছিল যে এই ধরনের কাজ, যেটা নাকি এমন জার্নালে দেওয়া যেটা নাকি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাইটেড জার্নাল, যাতে আমাদের ভারতবর্ষের মানুষের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ তারাও জানতে পারে যে কারণ আমাদের ভারতবর্ষ এত ডাইভার্স যে আমরা এখনো, এবং তাদের সার্ভে এত কম হয়েছে যে আমরা নিজেরাই এখনো জানি না যে আমাদের দেশে কি আছে। উই স্টিল ডু নট নো হোয়াট উই হ্যাভ। তো সেই জন্য আমরা বেছে নিই সায়েন্টিফিক রিপোর্টস, যেটা নাকি ওয়ান অফ দ্য জার্নালস অফ নেচার পোর্টফোলিও। তো আমরা সেখানে গত ডিসেম্বর মাসে পেপারটাকে সাবমিট করি। তারপর বিভিন্ন পর্যায়ে আসে, প্রায় 5 জন রিভিউয়ার আমাদের পেপারটা রিভিউ করেন। টাইম টু টাইম জার্নাল থেকে আমাদের কাছে মেসেজ আসে রিভিউয়ারদের কমেন্টস। তো ফাইনালি ভেরি রিসেন্টলি, মানে 10-12 দিন আগে আমাদের পেপারটা অ্যাকসেপ্টেড হয় সায়েন্টিফিক রিপোর্টসে, এবং গতকাল দুপুরবেলা আমরা জানতে পারি যে আমাদের পেপারটা পাবলিশ হয়েছে। তো এটা কিছুই না, এটা একটা পার্ট মাত্র। তো আমি যত ট্যাক্সোনমিস্ট আছে, যত মাইকোলজিস্ট আছে, তাদের সকলের কাছে আমার আবেদন এইটাই যে আমাদের ভারতবর্ষ এত ডাইভার্স যে আমরা যদি আরো সচেষ্ট হই, আমরা যদি থরো সার্ভে বা এক্সপ্লোরেশন করতে পারি, তাহলে আমরা এই ধরনের নতুন নতুন জিনিসের খোঁজ মানে প্রায়ই পাবো। এবং এর সঙ্গে এটাও বলবো যে এই যে আমাদের যে ওয়েলথ, এটাকে আমরা মানে আমাদের সকলের দায়িত্ব যে হাউ টু কনজার্ভ দেম,
কারণ এই যে জিনিস যেটা আমাদের আছে সেটা এটুকু মনে রাখতে হবে যে সেটা সারা পৃথিবীর আর কোনো দেশের নেই। তো এটাকে বাঁচিয়ে রাখা এবং এদের ভবিষ্যতে এদের থেকে আমরা আরো এরা অনেক সম্ভাবনাময়, এদের পোটেনশিয়াল যে কি, হ্যাঁ, তো সেটা তো এখনো পর্যন্ত আমরা জানি না। এবং এর থেকে হাজার এনজাইম পাওয়া যেতে পারে, হাজার অ্যান্টিবায়োটিক্স ডিসকভার হতে পারে, হাজার অ্যান্টিভাইরাল মেডিসিন ডিসকভার হতে পারে। তো তো সেই তাদেরকে কনজার্ভ করা, এই সবের দিকে যদি আমরা সচেষ্ট হই তাহলে আমরা আমাদের প্রজন্মের প্রতি, আমাদের পরের প্রজন্ম এবং আমাদের দেশের প্রতি এবং সারা বিশ্বের প্রতি আমাদের একটা কর্তব্য পালন করতে হবে। আমাদের এই ন্যাচারাল সায়েন্স বা বেসিক সায়েন্স, এতে প্রচুর ম্যান পাওয়ারের দরকার, অনেক ইয়াং ম্যান পাওয়ারের দরকার। কারণ এত আমাদের এই ভারতের বৈচিত্র্য, তাকে বর্ণনা করা, তাকে জানা, তাকে ব্যাখ্যা করা এবং লোককে জানানো, এবং আমরা যদি জেনে সচেতন হই তবে আমরা তাদেরকে কনজার্ভ করতে পারবো। তো এই যে পুরো প্রসেসটা, এর জন্য দরকার প্রচুর ম্যান পাওয়ার এবং ইয়াং ম্যান পাওয়ার। এবং তারা কারা? তারা আমাদেরই পরের প্রজন্মের যারা রিসার্চার, যারা স্টুডেন্ট, তাদের আমি সেই জন্য সকলের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা যদি সবাই এগিয়ে আসো, তোমরা যদি সচেষ্ট হও, তাহলে আমরা কিছুই না, আমাদের এই যে ন্যাচারাল ওয়েলথ, এটাকে আমরা কনজার্ভ করতে পারবো। এবং এটা যে কত সম্ভাবনাময়, এর থেকে যে কত কিছু ডিসকভার হতে পারে তার কোনো সীমা পরিসীমা নেই। আর কেরিয়ার সম্বন্ধে দু এক কথা বলতে গেলে, আমি আমার স্কুলিং করি ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে। সেখান থেকে পাস করার পর, 12 কমপ্লিট করার পর আমি ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে আমার গ্র্যাজুয়েশন করি, বিএসসি অনার্স ইন বটানি। তারপরে আমার মাস্টার ডিগ্রিও ইউনিভার্সিটি অফ কল্যাণী থেকে, মাস্টার ডিগ্রি আমার বটনিতে ছিল, এমএসসি ইন বটনি উইথ স্পেশাল পেপার মাইক্রোবায়োলজি। অ্যান্ড তারপর 99-এ আমার বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সিলেকশন হয় জুনিয়র রিসার্চ ফেলো। এবং আমার সিলেকশনের পরে আমাকে দেরাদুনে আমার পোস্টিং ছিল, এবং আমি সেখানে গিয়েই আমার প্রথম যে কাজ শুরু হয় অন ওয়াইল্ড মাশরুম, মানে সার্ভে, কালেকশন, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ডকুমেন্টেশন অফ ওয়াইল্ড মাশরুম। এই কাজ আমার প্রথম শুরু হয় যখন আমি দেরাদুনে জয়েন করি অ্যাজ এ জুনিয়র রিসার্চ ফেলো বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তারপরে থেকে আমি প্রায় 80 to 90 ফরেস্ট ইন্ডিয়া, স্পেশালি কুমায়ুন হিমালয়া, গাড়োয়াল হিমালয়া, সিকিম হিমালয়া, কিছু অংশ হিমাচল প্রদেশের সঙ্গে, গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটকের পার্ট এরিয়া, তার সঙ্গে ইন্ডিয়ার বাইরে স্লোভাকিয়ার 9 ফরেস্ট আমি সার্ভে করি। তার সঙ্গে ইউএসএ তে সামান্য কিছু অংশ আমি সার্ভে করেছি। আর আমার পিএইচডি কমপ্লিট হয় 2005-এ। আমার পিএইচডি কমপ্লিট হওয়ার পরে আমি কিছুদিন দু জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। তারপরে আমি চলে যাই পোস্ট ডক্টরাল রিসার্চ করতে in Agarkar Research Institute, Pune. And you know that I was a research associate ad hoc. Then I was a research associate. Then I got a DST Young Scientist.
in Agartala Research Institute. And you know that finally in 2007 I was selected by the Ministry of Environment and Forest at that time. Selected for the post of Scientist C in Botanical Survey of India. তারপর আমার মিনিস্ট্রিতে সিলেকশনের পরে ফার্স্ট পোস্টিং হয় গ্যাংটকে, and I was Scientist C in Gangtok, BSI Gangtok. And then I took my serious research on several areas, numerous forests of Sikkim, Himalaya. And then you know that after that in 2013 I was posted from Gangtok to Central National Herbarium, and especially in cryptogamic unit. And then after that I was from 2019 to 21 I was posted in Indian Botanic Garden as a head. And then finally you know that in 2021 I was transferred from Indian Botanic Garden to Central National Herbarium, and presently I am working as a scientist F in Central National Herbarium. You know that really it is worth mentioning what I feel. You know, it is not that you have taken your survey tools and mushroom will appear in front of you. It is not like that. You know, sometimes alone, sometimes with my colleagues, sometimes with my scholars, sometimes become a part of a large team. We used to take survey tools. We travel through a vehicle up to some area we cover, and then you know that after that we take long trekking tours deep into the forest. We stay in different areas of the forest, and then you know that we used to stay for months together inside the tent often. And you know that after staying in a place for 4 to 5 days, trying to cover the surrounding areas as nicely as possible. And then once we feel that the area is almost surveyed in terms of wild mushrooms, then we usually switch over from that place to another place by trekking another long trekking route. You know that often we find that we don't have sufficient food or water, but you know that once you have the taste of discovery, once you have got something interesting, then you know that I can assure you that you will forget all the pain and agony you have in the field.